মদ্যপ হয়ে বিছানা মেঝেতে ঝিমুচ্ছে আমিরুষা আর সিরাজুল্লাহ। ছেলেরা আজ আর বাড়ি ফিরবে না। ফরিদা লেপের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছেন। এই শীতের রাতে মশার কামড় খেয়ে বাইরে দাঁড়িয়ে থেকে লাভ আছে? ভাই আর ভাইপোর উপর তার অগাধ বিশ্বাস। চেঁচাতে চেঁচাতে একসময় গলার আওয়াজ ক্ষীণ হয়ে এলো মিস্ত্রির। বুক থেকে আঁচল কেড়ে নিয়ে তার চুলের মুঠি শক্ত করে টেনে ধরেছে সোহেল। পৈশাচিক হেসে মুখ দিয়ে বিশ্রী সব গালি বের করে বলল, আমি তোর সুন্দর কাউরে তোর জামাই আমারে সবার সামনে থাপ্পড় মারছিল। আজ তোর আমি ছুঁইতেছি, ইচ্ছা মতো ভোগ করমু। এইবার কি করবো সে? ক্যাডাই বাঁচাইব তোরে? ডাক কুত্তার বাচ্চারে। শক্তিশালী হাতের বাঁধন থেকে ছাড়া পর প্রাণপণ চেষ্টা করছে মেয়েটা, কিন্তু পারছে না। বিড়বিড় করে ডাকছে, এমন লজ্জা দিও না, সাহায্য করো, তাকে পাঠিয়ে দাও আল্লাহ। আমার অপরাধটা কি? কেন সবাই আমার সঙ্গে এমন হয় সব সময়? সোহেল তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। বিশ্রী ঠোঁট জোড়া এগিয়ে নিতে লাগলো মেয়েলি কোমল ঠোঁটের নিকটে। ঘৃণায় রিরি করে উঠল মিস্ত্রির সারা দেহ। উপায়ন্তর না পেয়ে একদোলা থুতু ছুড়ে দিল সে অমানুষটার মুখে। সোহেল অপ্রস্তুত হল। হাত আলগা হতে আঙ্গুলের বড় বড় নখ এবার তার চোখে ঢুকিয়ে দিল মিস্ত্রি। ব্যথায় চোখ মুখ কুচকে নিল সোহেল। কুৎসিত এক গালি ছুঁড়ে মারল মেয়েটিকে দূরে। শক্ত হাতের ধাক্কায় মেঝেতে গিয়ে ছিটকে পড়ল মিস্ত্রি। খাটের কোনায় বাড়ি খেয়ে কপালের একাংশ কেটে ফিনকি দিয়ে বের হতে লাগলো রক্ত। ব্যথায় কুকড়ে উঠল সে। চোখ দিয়ে ঝর্ণার মতো অঝোর ধারায় গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ঠিক তখনই তার দৃষ্টি স্থির হলো খাটের নিচে ধারালো রামদায়ের উপর। মুহূর্তে যেন বুকের ভেতর আশার আলো ফুটে উঠল তার। সোহেলের চোখের পাতলা পর্দায় আঁচল লেগেছে। যা দেখছে সব ঝাপসা, তবু সে হার মানল না। বাবা বলে সুযোগ বারবার আসে না, তাই সুযোগ হাতছাড়া না করে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। তার উপর এই দুর্বল মেয়েটার সামনে হার মানার তো প্রশ্নই ওঠে না। তাই সে এগিয়ে যেতে লাগলো মেয়েটার দিকে। মিস্ত্রি ভয়ে জমে ওঠে। এবার আর ওই নরপিশাচদের হাত থেকে নিস্তার নেই। হয় নিজের সম্মান বিসর্জন দিয়ে মরতে হবে, নয়তো সামনের ওই নরপিশাচকে মারতে হবে। মনকে শক্ত করে কোনো কিছু না ভেবে সে আনাড়ি নরম হাতে তুলে নিল রামদা। সোহেল কাছাকাছি এগিয়ে আসতে হারিকেনের মৃদু আলোয় চোখ বন্ধ করে দেহের সর্বশক্তি দিয়ে বসিয়ে দিল কোপ। সঙ্গে সঙ্গে আর্তনাদ ভেসে এলো। চোখ খুলে তাকালো মিস্ত্রি। তাজা রক্ত দেখে দেহখানা কেঁপে উঠল। হঠাৎ দুর্বল মেয়েটার বুকে কোথা থেকে যেন দমকা হওয়ার মতো ছুটে এসে ভর করলো অগাধ সাহস। তেজ নিয়ে পরপর আরো দুটো কোপ বসিয়ে দিল লোকটার পেটে হাতে। রামদাটা বেশ ধারালো। প্রথম কোপে বাহুতে গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছে। গত সপ্তাহে নাজিরেতে ধার দিয়েছিল। ভারিক্কি দেহখানা নিয়ে সোহেল লুটিয়ে পড়ল নিচে। কালো মাটির প্রলেপটা মুহূর্তে রক্তে ভিজে উঠল। তা দেখে মিস্ত্রির সমস্ত সাহস কোথায় যেন আবার পালিয়ে গেল। হঠাৎ তেজদীপ্ত মেয়েটি খাটে হেলান দিয়ে বসে পড়ল। মাথা ঘুরাচ্ছে, হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে উঠল সে। সোহেল ঘ্যার ঘ্যার করছে। প্রাণটা এখনো ঘাপটি মেরে আছে দেহে। হাট থেকে ঘুরে সমবয়সীদের সঙ্গে আড্ডা দিয়ে বড় ভাইয়ের মাছের প্রজেক্টে এসে দাঁড়ালো নওশাদ। টর্চ হাতে মিল্টন ঝিমোচ্ছে। নাজির উঠে দাঁড়ালো, প্রশ্ন করলো, বাড়িতে গেছিলি? হ্যাঁ, খেয়ে এসেছি। তুমি এখন যাও, ভাবি বাড়িতে একা। আমি না হয় মিল্টনের সঙ্গেই রাত জেগে পাহারা দেব। মুড়ি চানাচুরের প্যাকেট মিল্টনের দিকে এগিয়ে দিল নওশাদ। নাজির থাকতে থাকতে কিছুক্ষণ আগে ভাত খেয়ে এসেছে ছেলেটা, তাই সেগুলো পাশে রেখে দিল। নাজির বলল, তোর লাইগে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। লেপ ভালো কইরা মুড়ি দিয়া লোস। ঠান্ডা লাগলে সমস্যা। 2 দিন পর এমনিতেও পুষ্কুনি খালি করবো। আসার পথে সোহেলকে দেখলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তার বাবা তো এখনো যায়নি মনে হয়। নাজিরের ললাটে সন্দেহের ভাঁজ পড়ল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। যেতে যেতে বলল, এতক্ষণ পর আইয়া খবর দেওয়ার সময় হইছে বদমাইশ। আমি গেলাম। আমিও আসবো। না। ভাইয়ের অদৃশ্য হওয়া পর্যন্ত নওশাদ তার যাওয়ার পথে তাকিয়ে রইল। গিয়ে বসলো মাচায়। রেডিও শুনতে শুনতে মিল্টন বলল, ওই শালারে আমগো ভাইজান মারছিল একবার, গ্যারামে পা রাখতে নিষেধ করা হয়েছিল। হ্যার পরও আবার আইছে। আমার সামনে পড়লে মুকলেসের লইয়া দিতাম 2 ঘা। নওশাদ চমকায়। কেন মেরেছিল? আমগো ভাবির মিহিন কুনজর দিছিল। কত বড় সাহস! নওশাদের মনটা কু ডেকে ওঠে। এদের জাত স্বভাব তো ভালো নয়। যাবে কি ভাইয়ের পিছু পিছু একবার উঠতে চায়, আরেকবার থম মেরে বসে থাকে। মন মস্তিষ্কের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে ভুগে শেষমেশ উঠে দাঁড়ায়। যদি অতীত পুনরাবৃত্তি হয়, ভাইয়ের একার পক্ষে তো সামাল দেওয়া সম্ভব না। সে আর কাউকে বিশ্বাসও করে না। মিল্টনের কাঁধে হাত রেখে বলল, তুই বরং এখানে থাক মিল্টন, আমার একটু বাড়ি যাওয়া প্রয়োজন। যাওয়ার আগে লতিফকে তোর কাছে এসে বসে বলে দেব না হয়। মিল্টন সন্দেহ নিয়ে এক পলক তাকালো, পরক্ষণেই মাথা নাড়ালো। নাজিরের ভাই বলেই নওশাদকে সে যা একটু সম্মান করে। নাজিরের হাঁটার গতি তীব্র, তবে আজ যেন একটু বেশি জোরে চলছে, যার ফলে বাড়ি পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগলো না। কুয়াশার জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না। উঠোনের বাতিটাও নেভানো। চারিদিকে কোনো সারা শব্দ নেই। অদূরে কোনো এক গাছের ডালে পেঁচা ডাকছে। নাজিরের দেহ খানিকটা কেঁপে ওঠে। আজ আর চেঁচিয়ে ডাকে না। ধীরে পা ফেলে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের কাছে নিজের দেহটা ভারী লাগছে। মনে মনে প্রার্থনা করছে,
কোনো অঘটন যাতে না ঘটে আল্লাহ, আর কোনো দুঃখই আমি নিতে পারবো না। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দরজায় কড়া নেড়ে এসে চাপা স্বরে ডাকে। তালমিস্ত্রি, বউ, দরজা খুলো। সঙ্গে সঙ্গে কেউ সাড়া দিল না। ক্লান্ত স্বরে পুনরায় নাজির ডাকলো। এবার আর তাকে নিরাশ হতে হলো না। ঝড়ের গতিতে খুলে গেল আপেক্ষিক দ্বার। কিছু বুঝে ওঠার পূর্বেই তার বুকে এসে ঝাঁপিয়ে পড়ল মিস্ত্রি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদল। নাজিরের সমস্ত ক্লান্তি দূর হলো, ভার হালকা হলো। বুকের উপর থেকে মেয়েটিকে সরিয়ে মুখের দিকে তাকাতে ভীষণ অবাক হলো। কপালে গভীর ক্ষতে রক্ত জমাট বেঁধেছে। উদ্ভ্রান্তের মতো ক্ষত স্থানে হাত ছোঁয় নাজির। ওর কপালে কি হইছে? কাটছে কেমনে? সব ঠিক আছে? আইতে কি খুব বেশি দেরি করে ফেলছি? মিস্ত্রি বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে দিল। পুরুষালী বুকে অজস্র কিল ঘুষি মেরে বলল, হ্যাঁ, দেরি করে ফেলেছেন, খুব দেরি করে ফেলেছেন। আমি মরে গেলে, আমার ইজ্জত লুট হয়ে গেলেই না হয় আসতেন। নাজির তার হাত দুটো আঁকড়ে ধরে বলল। কি হইছে কও আমারে। মিস্ত্রি নিজেকে ছাড়িয়ে নিল। সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ালো। নাজির কৌতূহল নিয়ে ঘরে ঢুকতেই চমকে গেল। মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত সোহেলকে দেখে ফাঁক হয়ে গেল তার ঠোঁট জোড়া। ধ্যান ভাঙল দরজার খিল আটকানোর শব্দে। খিল আটকে মিস্ত্রি গিয়ে বিছানায় বসে পড়ল। ওখানে পড়ে আছে নাজিরের শখের রামদা, যা সে নিজের নিরাপত্তার জন্য বানিয়ে রেখেছিল। নিস্তেজ সোহেলের দিকে থেকে দৃষ্টি সরিয়ে গুটিসুটি মেরে বসে থাকা কিশোরীর দিকে তাকায় নাজির। কি নিষ্পাপ মুখখানা! নাজির ধমক দিলে ভয়ে মিইয়ে যায়। অভিমান করে মুখ ফুলিয়ে রাখে। আবার সুন্দর করে কথা বললে, কাছে টানলে সব ভুলে গিয়ে উঠে আহ্লাদি বুঝতার। এই মেয়ে কি কাজটা করেছে, কিন্তু কিভাবে? এগিয়ে গিয়ে তার পাশে বসে আন্দাজে ঢিল ছুড়ে। মইরা গেছে? জানি না, মারছো কেন? ইচ্ছে করে মারিনি, ছলনা করে ঘরে ঢুকে গেল। কে ঢুকিয়েছে জানেন? বড় চাচি ঢুকিয়েছে। ঢুকে নোংরা নোংরা কথা বলছিল, শাড়ির আঁচল টেনে শরীর থেকে ফেলে দিল। আমায় খুব বাজেভাবে স্পর্শ করেছিল, ছুঁড়ে ফেলেছিল নিচে। এই যে দেখুন না কপালের কি অবস্থা। তখনই আমি এই খাটের নিচে রামদা দেখতে পেয়ে, কো বসাইছো? ছাড়া উপায় ছিল না। আমি ওকে না মারলে ও আমার সর্বস্ব কেড়ে নিত, হয়তো মেরেও ফেলতো। আপনার সামনে কিভাবে দাঁড়াতাম আমি? নাজির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, কি কইলা? আবার কো। আমি ওকে না মারলেও আমার সর্বস্ব কেড়ে নিত, আমায় মেরে ফেলতো। নিজেকে বাঁচানোর জন্যই আমি করেছি। ইজ্জতের থেকে নিশ্চয়ই ওর জীবনে মূল্য বেশি নয়। নাজির ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কিছু একটা ভেবে আচমকায় গা দুলিয়ে শব্দ করে হেসে ফেলল। দুদিকে মাথা নাড়িয়ে উদ্ভ্রান্তের মতো বলল, ঠিক বউ, একদম ঠিক। কেউ মারতে আসলে তারে মাইরে দেওয়া উচিত। ভয় তো বল ওদা দুর্বলরা পায়। মিস্ত্রি মাথা তুলে তাকালো। লোকটা হাসছে, অথচ এইভাবে কখনো তাকে হাসতে দেখেনি সে। নাজির শক্ত করে স্ত্রীকে জড়িয়ে ধরল। একসময় ছেড়ে দিয়ে গভীর চুমু খেলো অধরে। কপালে কপাল ঠেকিয়ে বলল, জিতছি আমি। আমার মা যেটা করতে পারে নাই, আমার বউ সেটা করে দেখাইছে। এইটাই তো আমার জিত, জিতের শুরু। মিস্ত্রি হাঁ করে তাকিয়ে রইল। নাজির তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। কপালের ক্ষত পরিষ্কার করে সেখানে লাগিয়ে দিল ব্যান্ডেজ। তারপর রক্তাক্ত রামদা হাতে তুলে নিয়ে পড়ে থাকা সোহেলের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাত রাখলো নাকের কাছে। ঠাস এখনো চলছে। কানের কাছে মুখ নিয়ে বলল, তোর কাছে কই মাসে জান রে সোহেল্লা, দেখলি তো ভালো লাগলো না? আজ যদি ভালো না করতি তাইলে কি আর এই অবস্থা হইতো? কি আর করার, বাপের পথে হাঁটতে চাইছিলি কিন্তু ভুল লাগেছিলি। সময় আর মানুষ যে বদলাইছে, এখন মর। আবছা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বাচ্চার আকুতিতে হাত বাড়িয়ে দিল সোহেল। নাজিরের ভীষণ আনন্দ হলো। সঙ্গে সঙ্গে রামদা ঢুকিয়ে দিল তার গলায়। সোহেল এবার আর চিৎকার করার সুযোগ পেল না। জবাই দেওয়া গরুর মতো ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পরে সব শেষ, শান্ত। মিস্ত্রি পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। নাজির উঠে দাঁড়ালো, বলল, কাম কখনো অর্ধেক করে ফেলাই রাখতে নাই তালমিস্ত্রি, বিপদ হইব। এখন কি হবে? একটু পরে সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে আমি কাউকে খুন করেছি। কিন্তু আমি জেলে যাব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ডুকরে কেঁদে উঠল মিস্ত্রি। লুঙ্গি কাছা দিয়ে হাতের রক্ত পরনের শার্টে মুছল নাজির। দরজা খুলতে খুলতে বলল, তোমার স্বামী থাকতে চিন্তা কি এর? আমি থাকতে কেউ তোমাকে কোথাও লইয়া যাইতে পারবো না। এইখন তুমি না, আমি করছি। তুমি তো শুধু নিজেরা রক্ষা করছো। নাজির ঘর থেকে বেরিয়ে চাচার দালানের দিকে উকি মারল। একবার পার পেয়ে যাওয়ায় আবার একই পথ অবলম্বন করেছে বোকার দল। আজকের ঘটনায় নাজিরের সাহস বুদ্ধি বেড়ে গিয়েছে। গোয়ালঘরের চাল থেকে সে নিয়ে এলো 3টা বস্তা নীল পলিথিন। ঘরের দিকে কয়েক পা যেতেই দেখতে পেল সবে ভেতরে ঢোকা নওশাদকে। হাঁপাচ্ছে সে। দম না ফেলতে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, ভাবি ঠিক আছে? মাত্র মিল্টনের থেকে সবটা শুনলাম। আগে জানলে সঙ্গে সঙ্গেই তোমায় জানাতাম। নাজির উত্তর দিল না, চুপচাপ ঘরে চলে গেল। স্ত্রীর উদ্দেশ্যে বলল, ঘোমটা খোলো, তোমার দেওয়া রইছে।
মিস্ত্রি ঘোমটা টেনে আড়ষ্ট হয়ে বসে রইল। নওশাদ কিছু না ভেবে ভাইয়ের পিছু পিছু ঘরে প্রবেশ করলো। সামনের দৃশ্য দেখে মাথা চক্কর দিয়ে উঠল। রক্ত দিয়ে এখন আরও মাখামাখি হয়ে গিয়েছে চারপাশ। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। সে অতি কষ্টে ডাকলো, ভাই। আগে জানোটা নিজেই ঘাটাইছিলি, আজ পাঠাইছিল পোলারে। ভাগ্যিস খাটের তলায় রামদা রাইখে দিছিলাম। ভাবির দিকে এক পলক ভয়ত দৃষ্টিতে তাকিয়ে দৌড়ে বাইরে চলে গেল নওশাদ। গড়গড় করে সব উগরে দিল ভেতর থেকে। নাজির বাইরে এসে চাপা স্বরে ধমক দিয়ে বলল, সবাইরে জাগাইতে চাস? ভিতরে আয় তাড়াতাড়ি, গুম করতে হইব। কলবর থেকে কুলি করে ঘরে এলো নওশাদ। নাজির স্ত্রীর উদ্দেশ্যে বলল, পাশের ঘরে গিয়ে কাপড় বদলাই নাও, রক্ত লাগে আছে। গোসল করতে হবে, গা ঘিন ঘিন করছে। পরে কইর, শব্দ হলে সবাই জায়গা যাইব। বাধ্য মেয়ের মতো তাই করলো মিস্ত্রি। সে চলে যেতে সোহেলের দেহে সব পোশাক খুলে আলাদা একটা পলিথিনে ভরল নাজির। তারপর দুই ভাই মিলে লাশটা নীল পলিথিনে ভালো মতো পেঁচিয়ে পরপর 3টা বস্তায় ভরল। পাছে রক্ত বের হলে নওশাদ বলল, চলো একেবারে নদীতে ভাসিয়ে দিয়ে আসি, কেউ জানবে না, হাঁটলে ওদের পথে হাঁটি। তাই কর্ম, নৌকা তো ঘাটে বান্ধাই আছে। তার আগে ঘর পরিষ্কার করতে হইব। এই বস্তা পুরাই নেভিটার পিছনে রাইখা আসি চল। নওশাদ মাথা নাড়ালো। দুজনে মিলে শব্দহীন কদম ফেলে পেছনের দিকে রেখে এলো লাশসহ বস্তাটা। তারপর রামদা নওশাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, পুষ্কিনির থেকে ভালো করে ধুইয়া আন, যাতে বোঝা না যায়। আর ঘরের রক্ত পাকা মেঝে হলে না হয় মোছা যেত, কিন্তু এটা তো মাটি। কলিমের মায় চালতা গাছের নিচে কালামাটি রেখা দিছে, আমি প্রলেপ দিতেছি। নওশাদ চলে গেল পুকুর পাড়ের দিকে। নাজির লুঙ্গি কাছা দিয়ে কাদামাটি এনে দ্রুত সারা ঘরে প্রলেপ লাগিয়ে হাঁপ ছাড়ল। বিছানার চাদর আর পরনে শার্ট বদলে পলিথিনের মধ্যে সোহেলের রক্তাক্ত পোশাকের সাথে রাখলো। এমনকি মিস্ত্রি বের হওয়ার পর তারটাও। হঠাৎ ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, কেডা বাহিরে? সোহেল? ফরিদার আওয়াজ। নাজির দ্রুত দরজায় শিকল টানলো। নওশাদ চলে এলো, জিজ্ঞাসা করলো, ভাই এইবার? তুই পিছনে অন্ধকারে গিয়ে লুইকা পর। আজ রাতে তুই বাড়িতে আসিস নাই, আমার জায়গায় পুষ্কিনি পাহাড় দিছিলি, মনে থাকবো? নওশাদ মাথা নাড়ায়। পকেট থেকে ঘরের চাবি বের করে ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, ভাবিকে নিয়ে আজ রাতটা তুমি আমার ঘরেই থাকো। তুই গিয়ে দাঁড়াইয়া থাক, শুধু মাথা ভরে করিস না। নওশাদ চলে গেল। নাজির দ্রুত গিয়ে ঘরে তালা খুলে মিস্ত্রিকে ঢুকিয়ে দিল ভিতরে। ফিসফিস করে বলল, স্বাভাবিক হ, যেন কিছুই হয় নাই। মিস্ত্রি স্বাভাবিক হতে পারে না, শরীর অনবরত কাঁপছে। বিশেষ করে মহিলার প্রতি ঘৃণা হচ্ছে। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। উঠানের আলো জ্বালিয়ে গ্রিল ধরে বাইরে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠলেন। তাকে দেখে নাজির বলল, এখনো ঘুমান নাই? মাত্রে বাতি দিলেন, কান হলো ধরছে নাকি? বেশ কতক্ষণ তিনি কথা বলতে পারলেন। স্থির চোখে তাকিয়ে রইলেন নতুন ভিটের দিকে। ঘর ঠিক করে দেখা যায় না। নাজির তার দেখা দেখে একবার তাকায় সেদিকে, বলে, বউ ঘুমাও। তুই না বলে আইবি না? আর কইয়েন না, নওশাদ গিয়ে কইল ভাই তুমি বাড়ি যাও, খাইয়া ঘুমাও গা, ভাবি একলা ডরাইব। আমি আর মিল্টন তো আইছি, তাই আইয়া পড়লাম। এই যে মাত্র আইয়া খাইয়া দেইয়া হাঁটাহাঁটি করতেছি। কথা বলার বা চলার শক্তি পান না মহিলা। মনে হয় অবশ্যই আসছে সব। নাজির ভেতরে ভেতরে খুব আনন্দিত হলো। তবে বাইরে গম্ভীর থেকে জিজ্ঞাসা করলো, সোহেল কইয়া ডাকলেন মনে হইল। ওই হারামজাদা বাড়ি ঢুকছিল, নওশাদ তো কইল একবার নাকি মেন সড়ক ধইরা যাইতে দেখছে। কই যাইতে দেখছে কখন? এই সারাজনের পর ওই খাইতে আইছিল, খাওয়া শেষে হাটে ঘোরাঘুরি কইরা ফেরার পথে দেখছে। না করার পরেও আবার আইলো, ডাকায় পরে নাকি সারা দেয় নাই। ফরিদার বিশ্বাস হয় না সে কথা। নাজির বুঝতে পারে, জিজ্ঞাসা করে, চাচাই কই? ঘরে। ঘুমাইছে? দরজা খুলুন, দরকার আছে। ফরিদা আটকে উঠলেন। ভেতরে তার ভাই স্বামীর সাথে মাতাল হয়ে পড়ে আছে। নাজির তা জানলে দেখলে সমস্যা। তার মধ্যে সোহেল কোথায় গেল আচানক? কি হচ্ছে এসব? শীতে কাঁপতে কাঁপতে এলোমেলো হেঁটে ভেতরে চলে গেলেন তিনি। নাজির এগিয়ে গিয়ে ফিসফিস করে ডাকলো। নওশাদ বেরিয়ে এলো, বলল, দ্রুত লাশ সরাতে হবে ভাই। মিল্টনকে ডেকে আনবো, ও তোমার বিশ্বস্ত। তুমি বরং ভাবির কাছেই থাকো। বয়স অল্প, অজান্তে কি করে ফেলেছে, মনে হয় না মানসিক অবস্থা ঠিক আছে। মাথা খারাপ যতই বিশ্বস্ত হোক, এইসবের মাঝে ওরা জড়াইয়েন না। লাশ সরাইবে অন্য কেউ। তুই আমাকে ঘরে গিয়ে ভিতর থেকে খেয়ে লাট, আমি তোর ঘরে বাইরে থেকে তালা দিচ্ছি। তোর ভাবি ভিতরে থাকুক, একটু কষ্ট তো সহ্য করতেই হইব। অন্য কেউ মানে কে?
নাজির হাসলো, বস্তা টেনে ফটকের বাম পাশের ঘন ঘাসের উপরে রাখলো। তারপর লাইট নিয়ে চলে গেল কোথাও। নওশাদ কৌতূহল ভেতরে দমিয়ে রেখে কথা মতো ভাইয়ের সদ্দলে পা ফাঁকা ঘরে গিয়ে খেল দিল। গভীর রাতে গ্রামের রাস্তা ভুতুরে পল্লীর মতো লাগছে। আলো ধরার পরেও খালি চোখে দূরের কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশায় ঢাকা। বাইরে কি হচ্ছে না হচ্ছে তাতে যেন কারো কিছুই যায় আসে না, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হাড় কাঁপানো শীতের মধ্যেও নাজির শান্ত স্থির। অনাদরে তার গলায় ঝুলছে একটা মোলায়েম চাদর। মাস্টার বাড়ির সামনে এসে সে দাঁড়ালো। ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ। সে সোজা হেঁটে চলে গেল পেছনের দিকে। এদিকে প্রাচীর নেই, শুধু লম্বা বিশাল দালানের দেয়াল। প্রত্যেকটা ঘরের জানালাও এখানে সারি সারি। কান পাততেই নাক ডাকা শব্দ শোনা গেল। কোনটা কার ঘরের জানালা না চিনলেও ডান পাশে শেষের দিকেরটা যে মরহুম আকবর মিয়ার ঘরের জানালা তার বুঝতে বাকি থাকবে না নাজিরের। এর পাশেরটা নজরুল আলমের হলে ও পাশেরটা নিশ্চয়ই কাশেম আলীর। নাজির বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে কিছু একটা ভাবতে লাগলো। কাকে ডাকা উচিত তার, তালেব নাকি মাসুম? এই বাড়ির বর্তমান প্রজন্মের মধ্যে গায়ে গতরে জোর বেশি সুজনের। মাসুম রুহুল চঞ্চল প্রতিবাদী ছেলে, তবে তালেবেদের মধ্যে সবচেয়ে চতুর। কথা কম বললেও ভেবে বলে উপস্থিত বুদ্ধি তুখোর। তবে চাচাতো ভাইদের কোনো ভরসা নেই। নাজির তাদের বিশ্বাস করে না। নিজের ভাইরাই তো হুট করে শত্রু হয়ে যায়। তবে কি মাসুমকে ডাকা উচিত? সে বোন অন্তপ্রাণ, নাজির খুব ভালো করেই জানে। পর মুহূর্তে মাথা নাড়ায় নাজির। অতি চঞ্চলদের জন্য এসব নয়। তো কি তালেবকে ডাকবে? নাজির বুদ্ধিমান পুরুষ, তার মস্তিষ্ক কাজ করে দ্রুত। সে চাইলেই নওশাদকে নিয়ে রাতের আধারে লোকচক্ষুর আড়ালে সোহেলকে গুম করে দিতে পারে। এটা তার জন্য বড় কোনো বিষয় নয়। তবুও সে ঝুঁকি নিয়ে এত দূর এসেছে। এমনি এমনি এসেছে নাকি ভুল করেছে তার স্ত্রী? তাও আবার কাকে মেরেছে? সিরাজউল্লাহর ছেলেকে, যার সাথে রয়েছে দুই চাচা আর চেয়ারম্যান। কাল যখন ছেলেকে লোকটা খুঁজে পাবে না, তখন প্রথমে সন্দেহের তীরটা তাদের দিকে আসবে। এত এত শত্রুর মাঝে নাজিরের একার পক্ষে সব সামাল দেওয়া সম্ভব? নিজেদের সুরক্ষার জন্যই এত দূর এসেছে তারা। নাজিরকে ঘৃণা বা অপছন্দ করুক, নিজেদের মেয়েকে তো আর করতে পারবে না। এর মাধ্যমে সিরাজউল্লাহর সঙ্গে এদের গোপন এক শত্রুতাও তৈরি হয়ে যাবে। এতে তো নাজিরেরই লাভ। নাজির চতুরতার সহিত শব্দহীন হাসে। টোপ হিসেবে বেছে নেয় শ্বশুর কাশেম আলীর জানালা। ভাই বোনের সম্পর্ক একসময় না একসময় বদলায়, কিন্তু বাপ মেয়ের সম্পর্ক মৃত্যু ছাড়া কখনো বদলাতে পারে না। কাশেম আলী শক্তিশালী, তেজিয়ান, অহংকারী লোক, কিন্তু মেয়ের বেলায় দুর্বল। মেয়ের জন্য সব করতে পারে। শালীর সভায় তার চোখে অশ্রু দেখে বুঝে গিয়েছিল নাজির। বুড়োর মৃত্যুর পর বেশ কয়েকবার সাক্ষাতেও বুঝতে পেরেছিল। একাধারে কয়েকবার টোকা পড়তে ভেতর থেকে ভেসে এলো ঘুম ঘুম স্বর। কে ডারে? নাজির ফিসফিস করে বলল। শ্বশুর আব্বা আমি। পরিচিত কণ্ঠস্বর শুনে কাশেম আলীর কাঁচা ঘুম ভেঙে গেল। বিছানায় থম মেরে কিছুক্ষণ বসে রইলেন। তারপর বিছানা থেকে নেমে লুঙ্গিতে গীত বেডে দোয়া দুরুদ পাঠ করে জানালার দিকে এগোলেন। ঠিক শুনছেন তো তিনি? এটা আবার নিশির ডাক নয় তো? রাত বিরাতে শুনশান ধরণী জুড়ে ঘুরে বেড়ায় এরা। বুকে সাহস সঞ্চয় করে সেগুন কাঠে তৈরি জানালার কপাট খুলে দিলেন তিনি। অন্ধকারে বেশ কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নাজির কিছু সময়ের জন্য নিজের মুখের দিকে আলো ধরে চেহারা স্পষ্ট করতে ভদ্রলোক আশ্চর্যান্বিত কণ্ঠে বললেন, তুই হাসাই নাজির তো? আস্তে কথা কন, দেয়ালেরও কান আছে। আমার শাশুড়ি কি ঘুমায়? হ, কি ব্যাপারে? আমার মিসেরি ঠিক আছে? না। ভদ্রলোক জানালার গ্রিলে কপাল ঠেকালেন। নাজির বলল, বাহিরে আইয়েন, কেউ যাতে টের না পায়। কি হয়েছে ক আমারে? না আইলে কমু কেমনে? তাড়াতাড়ি আইয়েন, বর হইলে সমস্যা। পিছনে দরজা নাই? দাঁড়া। বিছানায় ঘুমন্ত স্ত্রীর দিকে এক পলক তাকিয়ে গায়ে ফতুয়া জড়িয়ে ঘর থেকে বের হলেন কাশেম আলী। খুব সাবধানে পা ফেলে সোজা এসে দাঁড়ালেন মায়ের ঘরের সামনে। বাবা মারা যাওয়ার পর থেকে ঘরে সুজাতা সিফাতকে নিয়েই মা থাকেন। দরজা এখন আর আটকান না, চাপানো থাকে। দালানের মূল ফটক লাগানো। তিনি চুপচাপ পেছনের দরজা খুলে বেরিয়ে এলেন। বাইরে থেকে দিলেন তালা। নাজিরের কাছাকাছি এসে এক নাগারে শুরু করলেন প্রশ্ন। কি হয়েছে আমার মিসেরির? হেয়ালি করিস না নাজির। এই রাতে তুই আমার কাছে আবার মানুষ না। কি একটা হয়েছে নিশ্চিত। নাজির রাস্তা ধরে হাঁটা ধরল, বলল, যাইন না বুঝে কুমির মারা খালে মাইয়া সরাই দিছেন। তুল্লা দিছেন এমন একজনের হাতে যে নিজে কুমিরের লগে লড়াই কইরা কোনো মতে বাইসে আছে। চাইলে অনেক কিছু হইতে পারত, কিন্তু হয় নাই। আল্লাহ রক্ষা করছে। এখন শ্বশুর জামাই মিল লাগিয়া জঙ্গল সাফ করে আইয়েন, যাতে ভবিষ্যতে কিছু না হয়। কাশেম আলীর শরীর ভেতর থেকে কেঁপে ওঠে।
ঠান্ডা নাকি অজানা শঙ্কায় বোঝা যায় না, বুঝতে পারেনি ছেলে উত্তর দেবে না, তাই অস্থির চিন্তিত মন নিয়ে পিছু পিছু বাধ্য হয়ে হাঁটতে থাকেন। সাবাড়ির সামনে এসে নাজির থামে, ইশারায় সাবধান আর চুপ থাকার নির্দেশ দিয়ে টর্চটা শ্বশুরের হাতে ধরিয়ে বস্তা তুলে নেয় কাঁধে। জীবনে অনেক খেটেছে সে, কাঁধে তুলেছে মন ভারী বস্তা, তাই বস্তাটা তুলতেও তেমন একটা কষ্ট হলো না। তার উপর আবার আনন্দ যেন ধরছে না ছেলের। এবার মহাসড়কের পথ ছেড়ে সে বেছে নিল নিচু সবজি বা ধান চাষের জমি। কিছু কিছু জায়গায় পানি শুকিয়ে এখন কাদা। কাশেম আলীর কণ্ঠ ঠান্ডায় জমে গিয়েছে, জিজ্ঞাসা করলেন, কি এর বস্তা এইটা? কি আছে এতে? কি করতে চাইছোস? আমার কিন্তু মাথা খারাপ হইয়া যাইতেছে নাজির। ধৈর্য ধরেন। ঘাটে নৌকা বাঁধা, চিলাই নদীতে বিশাল স্রোত। ভালো করে তাকালে অদূরে দেখা যায় লঞ্চের বিশাল পাশের আগে ঝুলন্ত হারিকেনের আলো। নাজির বস্তা কাঁধে নিয়েই বলল, নৌকায় উঠা নোঙ্গর ফেলান। কেন? যা কইতেছি তা করেন, পরে কইতেছি। কাশেম আলী এগিয়ে গেলেন, কাঠ থেকে দড়ি খুলে নোঙর ফেললেন পানিতে। বইটা টেকিয়ে দাঁড়াতে নাজির উঠে পড়ল নৌকায়, বস্তা রাখলো মাঝখানে, বলল, আমগো একেবারে মাছ নদীতে যাইতে হইব। কিছুক্ষণের মধ্যে ফজরে আজান দিব, তার আগেই কাম শেষ করে আইতে হইব। কাশেম আলী বইটা চালাতে লাগলেন। দূর থেকে ভেসে আসছে মাঝিদের খালি কণ্ঠের গান। কি সুন্দর সেই সুর! মিস্ত্রির সঙ্গে তার নৌকা ভ্রমণ করা হয়নি। মনে মনে ভেবে নিল একদিন সবাই ঘুমিয়ে গেলে চুপি চুপি সেই স্ত্রীকে নিয়ে নৌকা ভ্রমণে যাবে। ভাবতেই অধরে মুচকি হাসির দেখা মিলল। শ্বশুরমশাইয়ের কৌতূহলী চোখের সঙ্গে দৃষ্টি বিনিময় হতেই গাম্ভীর্য এঁটে বলল, 21.5 বছর আগে এক রাইতের মধ্যে 10 গ্রামে খবর ছড়াই গেছিল, মনে আছে আপনার? কোন খবর? সুবান আলী সার বউ পর পুরুষের লগে পালাই গেছে। কার মনে নাই হঠাৎ এই কথা? বইরা আপনারা কয় নাই তাহলে? কি কইব? হেয়ালি করিস না বাপ। সেই দিন আমার আম্মা পালাই নাই, কারো লগে পালাই নাই। কি? সিরাজুল্লাহরে চেনেন? আমিরুল শাহর শালা। হ, প্রায় তো দেখা যায়। সেই দিন রাতে এই পিশাচ আমার আম্মার ইজ্জত লুটতে গিয়ে ভয়ঙ্করভাবে আমার আম্মারে খুন করেছিল। আর তারে মদত দিছে কেটাই জানেন? আমার আপন দুই চাচা চেয়ারম্যান, আর এত বছর মায়ের আসনে সম্মানের সহিত বসাইয়ে রাখা আমার বড় চাচি। আব্বাই দেখায় ফেলায়, এরাই আব্বারে ওই অবস্থা করছিল। কাশেম আলী অবাক হয়ে জমে যান ঠান্ডায়। বইটা হাত থেকে পিছলে চলে যায়, তবুও অতি কষ্টে শক্ত করে ধরে রাখেন। নাজির বলল, আমি আর আমার ভাই এই শত্রু খুনিগো মাঝে বড় হইছি। আমাকে মন্ত্রের মতো মুক্ত করা হইছে। আমগো মা চরিত্রহীন মহিলা, দাদার খুনি মাস্টার বাড়ির বইরা, আর তার পোলারা। বিশ্বাস না কইরা তো উপায় ছিল না। কিন্তু একদিন আমার চোখের সামনে কালো পর্দা সরাই গেল। বইরার প্রচারণায় আমি সত্য উন্মোচনের পথে নামলাম। জানতে পারলাম ভয়ানক সব সত্য। আমার সব বিশ্বাস সেদিনই শেষ। আমি বুঝলাম আপন মানুষটাই মানুষের শত্রু পারার তো শুধুই মজা লয়। কথায় বিরতি টানল সে, ধীর স্থিরভাবে পুনরায় বলল, এতগুলো বছর পর আবার তারা অতীত পুনরাবৃত্তি করতে চাইছিল। 21 বছর আগে যেমন আমার মায়ের শেষ করলো, ঠিক 21.5 পর একই পথ বাইচা নিল। তবে এবার শিখার বানাইলো আমার বউডারে, যে কোনো প্যাঁচ গোছ বোঝে না। বাকরুদ্ধ হয়ে বসে আছে কাশেম আলী, চোখের কোণে অশ্রু জমেছে বোধহয়। নাজির খেয়াল করে না তা, তবুও অতি কষ্টে বললেন, নাজির, আমার মিসরি। ঠিক আছে, এখন গয়রে রাইখে আসছি, চিন্তা নাই। আমি বাড়িতে আইছিলাম না, সেই সুযোগে কিন্তু আমার মায়ের মতো দুর্বল না হইয়া রামদা দিয়ে কোপাইয়া বসাইয়া দিল পিসাসটারে। এখন আর বাচ্চা নাই, শেষ কামটা আমি করছি। এই যে বস্তায় লাশ, সিরাজুল্লার পোলা সোহেলের লাশ, সব প্রমাণ লুটপাট করাইয়া দিছি। এখন শুধু এই লাশের পালা। নাজিরের ঠোঁটে ফেটে উঠল পৈশাচিক হাসি। কাশেম আলী বইটা ছেড়ে দিয়ে বস্তার দিকে এগিয়ে এলেন। নাজির ঝট করে সেই বইটা ধরে পানির নিচে ঠেকালো। শ্বশুরটা বড় ধরনের একটা ঝটকা খেয়েছে। পরপর 3টা বস্তার মুখ তিনি অধৈর্য হয়ে খুললেন। রাশের বিভৎস মুখটা দেখতেই পিছিয়ে গেলেন। হাত দুটো থরথর করে কাঁপছে। বিড়বিড় করে বললেন, আমার মাইয়া, আমার মিসরি এইটা করতে পারে না। এই করছে, জীবনের পর কইল নিজের বাঁচানোর লাগে করছি। ইজ্জতে থাকা নিশ্চয়ই ওই জীবনের মূল্য বেশি না? খাপে খাপ। এইবার না সে নাজির সার বউ বস্তা থেকে বাহির করে ফল্লার পুত্রে পানিতে ছুড়াই মারেন। আমনের মাইয়ার ইজ্জত লুটতে চাইছিল জালেমের মতন। আজ যদি মাইয়ার সাহস না দেখতো। কাশেম আলী বাক্যহারা হয়ে গেলেন। মাথা ঘুরাচ্ছে। জামিলের নাম আর মেয়ের মুখটা চোখের সামনে ভেসে উঠতে চোয়াল শক্ত হয়ে গেল।
বস্তা থেকে লাশ বের করে ধাক্কা দিলেন মাঝ নদীতে। নাজির সময় নিয়ে পাড়ে ভিড়ালো নৌকায় আগে থেকে রাখা কেরোসিন তেল নিয়ে নিচে নেমে এলো। বস্তা পলিথিন সহ সঙ্গে আনা সমস্ত পোশাক আশাকে ধরিয়ে দিল আগুন। যতক্ষণ না তা ছাই হয় ততক্ষণ পর্যন্ত একদৃষ্টিতে তাকিয়ে রইল নাজির। কাশেম আলী আশ্বস্ত করে বললেন, তুই মিসিরির কাছে যা নাজির, এইগুলো আমি সাফ করিতেছি। নৌকায় একটু রক্ত লাগলে ধুইতে হইব। আমার মাইয়াটা একলা অন্ধকারে ডরায়। নাজির পাল্টা জবাব দিলেন না। কাশেম আলী নরম স্বরে বললেন, আমার ভাল লাগতাছে না। কি হইতাছে এইসব? এইটুকু একটা মাইয়ার দিকে কুনজর পড়ছে। কি অপরাধ তার? অপরাধ তো আমগো ছিল না, তাও এত বছর ধরে ভোগ করতেছি। নাজির, আমি কইছি না আমার মাইয়াটার সুখ আর ভালোর লইগা যা করার আমি করমু। প্রয়োজন হইলে খুনও করতে পিছু পা হইম না। ওরা আমার মাইটার দিকে নজর দিছে। জামিল রে এই দিন আমি খুন করতে পারি নাই, শুধু পরিবার আর সমাজের ডরে। আমার মিছিরি সেই তোয়াক্কা করে নাই, ও দেখাইয়ে দিছে। তুই চিন্তা করিস না, মিছিরির বাপ কাসেম আলী মরে নাই। অনেক হইছে, অনেক সহ্য করছি, আর না। নাজির সন্তুষ্ট হলো। এটাই তো সে শুনতে চেয়েছিল। কাশেম আলী পুনরায় বললেন, আজ রাইত হয়েছে, আমার ঘুম আইব না। সকাল হইলে বিছিরির লইগা আমি বাড়ি আইবি। নাজমুলের বিয়ে আইছিল আইস, কাল বউ নিয়ে বাড়িত ফিরব। সকাল হইলে হেরা শৈলের খোঁজ করব, তার মাঝে গেলে সন্দেহ বাড়ব। এতে ক্ষতি আপনার মাইয়ারেই। বুকে পাথর চাপা দেন, কেউ যাতে টের না পায়, এমনকি আপনার পোলারাও। কাশেম আলী মাথা নাড়ান। নাজির আর দাঁড়ায় না, চলে যায় বাড়ির পথে। কাশেম আলী দ্রুত নৌকাটা ভালো করে ধুয়ে বেঁধে ফেলেন খাটে। ছাইগুলো পানিতে ফেলে হাত মুখ ধুয়ে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়েন। নাজির এসে ডেকে তুলে নওশাদকে। আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাম শেষ, যা হয়েছে সব ভুইলা যা। একেবারে হেগোমতো চুপ থাকে হইব। এখান থেকে সোজা যাবে মিল্টনের কাছে। বাড়ি ফিরবি একেবারে আলো ফুটলে, যাতে কেউ সন্দেহ না করে। নওশাদ মাথা নাড়ায়। প্রশ্ন না করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাজির গিয়ে ঘরে তালা খুলে দেখতে পায় গুটিসুটি মেরে শুয়ে থাকা মিস্ত্রিকে। তাকে সেই রাতেই ডেকে তুলে কলপারে নিয়ে যায় সে। কল চেপে বালতির পর বালতি পানি ভরে গোসল করিয়ে ঘরে আনে। জ্বরে মেয়ের গা পুড়ে যাচ্ছে, পোশাক বদলানোতে সাহায্য করে। তারপর চলে আসে নিজেদের ঘরে। প্রলেপ মোটামুটি শুকিয়েছে। মেঝেতে বস্তা বিছিয়ে রেখে স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে নাজির। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে, সব দুঃস্বপ্ন তালমিসিরি, কিচ্ছু হয় নাই। তুমি কোনো ভুল করো নাই, আমার বউ ভুল করতেই পারে না। মিস্ত্রি ফুপিয়ে উঠে মিশে যায় স্বামীর দেহের সঙ্গে। নাজির তাকে আগলে নেয়। ধীরে ধীরে রাত গভীরতা কমতে থাকে। অথচ আজকে রাতের এই ভয়াবহতা কেউ জানতে পারে না। কুয়াশার আড়ালে সব গোপন থাকে, যেমনটা ছিল তার মায়ের ক্ষেত্রে। শীতের মধ্যে বৃষ্টি, ব্যাপারটা অদ্ভুত না? এই অদ্ভুত ঘটনাটাই আজ ঘটছে। আর কাঁপানো শীতের মধ্যে ভোর রাত থেকে ঝুমঝুম আওয়াজে টিনের চালে বৃষ্টি পড়ছে। কলিমের মা আধভেজা হয়ে বৃষ্টির মধ্যে চলে এসেছেন শাহবাড়ি। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো জীবন যে তার নয়। পেট চালাতে হবে, তা আবার এক পেট নয়, দুটো পেট। দড়িতে ঝুলে থাকা গামছাটা নামিয়ে মাথা মুছতে মুছতে বললেন, হঠাৎ বৃষ্টি শুরু হইলো কা? অসময় বৃষ্টি ভালো না। এই বছর মনে হয় মাঘ মাইয়া শীত পড়ব। ফরিদা বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চাল বাচ্ছেন। কোথায় কি হচ্ছে, কে কি বলছে সেদিকে মনোযোগ নেই। ভাইটা ঘুম থেকে উঠে ছাতা মাথায় চলে গেছে বাড়ি। ওদিকে গতরাতে যে কি হলো বুঝতে পারছেন না। মনে হচ্ছে যেন কোনো এক গোলক ধাঁধায় আটকে পড়েছেন। সোহেল আচানক কোথায় চলে গেল? নাজিরটাই বা বাড়ি ফিরে এলো কেন? আর মিস্ত্রি, সে তো সব জেনে গিয়েছে ফরিদার আসল রূপ। এবার কি হবে? সবে কি কাকতালীয় নাকি পরিকল্পনা? এত বছরের সাজানো দাবার গুটি কি তবে? ভাবি কই মরছেন? কলিমের মায়ের ডাকে ভাবনা কেটে গেল। ফরিদা লাফিয়ে উঠলেন কিছুটা। কি জানি কইতাছিলি? বলতে বলতে সজাগ দৃষ্টিতে তাকালেন নাজিরের বন্ধ দরজার পানে। কলিমের মা বললেন, আজ না বললে নাজমুলে বউ লইয়া বাড়ি ফিরবো। আপনার মন কই থাকে? কি কাম করতে হইব কন না কেন? উঠান খোপ তো আজ ঝাড়ু দেওয়া যাইব না। এত কুটুম আইব, আয়োজন করতে হইব না? আব্বাসে বাজার কইরা আনবো। গতকাল বিকালে ফট দিচ্ছি। পোলাও, চাইল, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলাপাতি সব ঘরে আছে। এগুলো গুছাইয়া ফেলা। কলিমের মা বসে রইলেন। এই বাড়ির বড় ভাবিকে আজ অদ্ভুত লাগছে। জিনিসপত্র ঘর থেকে না এনে দিলে গোছাবে কি করে? নাজিরের বন্ধ ঘরের দরজা হঠাৎ খুলে গেল।
ফরিদা লাফিয়ে উঠলেন, শকুনি দৃষ্টিতে তাকালেন সেদিকে। নাজির বেরিয়ে এলো, বৃষ্টি দেখে বেজায় খুশি হলো। হাত বাড়িয়ে চাল থেকে গড়িয়ে পড়া পরিষ্কার পানি দিয়ে বাসি মুখে ঝাপটা দিল। ঘর থেকে মাজন এনে আঙ্গুলের সাহায্যে দাঁত মাজতে মাজতে কলিমের মায়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, নরসাদে এখনো ফেরে নাই? না দেখি, আমি তো মাত্রই আইলাম, হঠাৎ কইরা বৃষ্টি নামছে। হ্যাঁ, আবার কই গেছে? আমার পুষ্কনির মাছ জানি কাটে চুরি করে লইয়া যায়, তাই ওই আর মিল্টন মিল্লা সারা রাত পাহারা দিছে। কইছিলাম ফজরে আজান দিলে বাড়ি দাইয়া পড়িস, এখনো দেখি আয় নাই। ফরিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে, হাবভাব বোঝার চেষ্টা করছেন বোধহয়। নাজির ইচ্ছে করে এই মহিলার দিকে তাকাচ্ছে না, তবে যা বুঝার বুঝে গেল। ছাতা মাথায় উঠোন পেরিয়ে চলে গেল সে কলপার। হাত মুখ ধুয়ে কল চেপে টিনের বালতি ভরে পানি এনে রাখলো বারান্দায়, সাথে আরেকটা খালি বালতি এনে রাখলো চাল দিয়ে গড়িয়ে পড়া পানির নিচে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, বউ আইও, মুখ ধুইয়া যাও। ডাকার কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি। জ্বর একটু কমেনি, বরং তাপমাত্রা আরও বেড়েছে। ততক্ষণে নাজির ভাতের চাল ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে কলিমের মায়ের উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।